নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। সীমানা পুনর্নির্ধারণের কাজ প্রায় চূড়ান্ত। প্রবাসী নিবন্ধনে হচ্ছে প্ল্যাটফর্ম। চীন সফর অত্যন্ত সফল। সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাবে আশা ফখরুলের। তারেক রহমানকে সিপিসির নিমন্ত্রণ। শাটডাউন ঘিরে কঠোর অবস্থানে এনবিআর। বিনা অনুমতিতে অনুপস্থিতি বা দেরিতে এলেই শাস্তি। স্থলবন্দর দিয়ে পাট, কাপড়, সুতো আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা। ব্যাহত ১,৫০০ কোটির বাণিজ্য। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের হাসারা এলাকায় বাস ও ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ১৫। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। সুনির্দিষ্ট সময়সীমা ঘোষিত না হলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতিতে পুরোদমে এগোচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, সীমানা পুনর্নির্ধারণ এবং পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা সংশোধনে কাজ চূড়ান্ত পর্যায়ে। অনলাইন বা পোস্টাল ভোটের বিষয়টি চূড়ান্ত না হলেও প্রবাসীদের নিবন্ধনে প্ল্যাটফর্ম তৈরির কাজও দ্রুত হচ্ছে। আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। গেল ৬ জুন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঘোষণা দেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচন। তবে ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে সংস্কার ও বিচারের অগ্রগতি সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনার কথাও বলেন প্রধান উপদেষ্টা। সে হিসাবে নির্বাচন কমিশনের হাতে আছে ৭ থেকে ৯ মাস। জাতীয় নির্বাচন আয়োজনে আগেভাগেই শেষ করতে হয় গুরুত্বপূর্ণ অনেক কাজ। নির্বাচনী রোডম্যাপে থাকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা। অতীতে সাধারণত প্রতিটি জাতীয় নির্বাচনের অন্তত ১.৫ বছর আগে রোডম্যাপ প্রকাশ করেছে ইসি। ভোটের আগে দল নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা প্রকাশ, বিধি সংস্কার সহ বিশাল কর্মযজ্ঞ শেষ করতে হবে কমিশনকে। তাই নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষিত না হলেও অত্যাবশ্যক সব কাজই এগিয়ে রাখা হচ্ছে। যৌক্তিক বিবেচনায় ভোটার করার সুযোগ রাখতে সংশোধন করা হচ্ছে আইন। লজিস্টিক্স, যে ভোট নিতে গেলে আমাদের বাক্স, সিল, আপনার বস্তা, লোকাল পারচেজ যেগুলো আমাদের যে আঙুলে যে অমোচনীয় কালি যেটা দেওয়া হয়, এই জিনিসগুলো আমরা সংগ্রহ করছি। আমরা আশা করছি যে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে, সেপ্টেম্বরের ভিতরে করব। তবে আচরণবিধির খসড়া চূড়ান্ত হলেও ধীরে এগোচ্ছে আরপিও সংশোধনের কাজ। নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাবে আটকে গেছে বা গতি পাচ্ছে না। আমরা ওই জায়গাটাতে যেতে চাই না। রাজনৈতিক ঐক্যমত হওয়ার পরে সেইটা অনুযায়ী আমাদেরকে গুছিয়ে সংশোধনীর প্রস্তাবগুলো পাঠাতে হবে। সেই সংশোধনীর প্রস্তাবের সাথে সাথে বিধি, আইনের সাথে সাথে আমাদের বিধি, প্রবিধি এবং অন্যান্য যে নীতিমালাগুলো সংশোধনের ব্যাপার প্রাসঙ্গিক হবে। ইসি সচিব আরও জানান, দল নিবন্ধনের বিষয়টি সময় সাপেক্ষ, কারণ এবার ১৪৭টি আবেদন জমা পড়েছে, যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে চীনের শিয়ান বিমানবন্দরে একথা জানান তিনি, জানিয়েছেন বিএসএস নিউজ। পরে ঢাকায় ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মির্জা ফখরুল বলেন, এবারে চীন সফর অত্যন্ত সফল হয়েছে। শি জিনপিংয়ের নেতৃত্বে চীন খুবই স্বল্প সময়ে উন্নতির শিখরে পৌঁছে গেছে। চীনা কমিউনিস্ট পার্টি সিপিসির নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন ভ্রমণের দাওয়াত দিয়েছেন। সিপিসির নেতাদেরও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান মির্জা ফখরুল। এর আগে গত ২২ জুন বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল চীন সফরে যায়। কমিউনিস্ট পার্টি আছে সিপিসি, তাদের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম। আমাদের এই সফরটি অত্যন্ত সফল হয়েছে। আমাদের দেখা হয়েছে, মিটিং হয়েছে, অত্যন্ত চমৎকার একটা মিটিং হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো, যেটা সর্বোচ্চ
ওনাদের নীতি নির্ধারণী বা সংস্থা। প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এই দাবি করেন তিনি। বলেন, বিএনপির ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে। সব ঠিক থাকলে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া সম্ভব। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই। এছাড়া জাতীয় নির্বাচন নিয়ে প্রায় সব দলই একমত। এসব বিষয়ে সরকার নিরপেক্ষতা বজায় রাখবে বলেও আশা করেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অথবা প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে প্রেসকে কিছু জানানো হবে, কি বিষয়ে আলাপ হলো, কি বিষয়ে বৈঠক হলো। সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। প্রশাসনের মধ্যে খাপটি মেরে থাকা হাসিনার লোকজন বিএনপিকে বিতর্কিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি দাবি করেন, এনবিআরের আন্দোলনে বিএনপির কেউ নেই। আর লন্ডন বৈঠকের পর নির্বাচন নিয়ে জনমনে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার সকালে রাজধানী নয়াপল্টনে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন সংস্কার সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। রিজভী বলেন, প্রশাসনের মধ্যে শেখ হাসিনার লোক ঘাপটি মেরে আছে। তারা বিএনপিকে বিতর্কিত করছে। এনবিআর অফিসে যারা বিএনপির নাম ভাঙাচ্ছেন তারা কেউ দলের কর্মী নন বলে দাবি করেন তিনি। সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। রিজভী আরও বলেন, বিগত সরকারের সব কার্যক্রমই ছিল অবৈধ। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বর্তমান সরকারকে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। আমরা তাদের উদ্যোগ, ভূমিকা, বিশেষ করে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করেছেন। অন্যান্য যেগুলো ভালো কাজ, সমস্ত ভালো কাজের আমরা সমর্থন করছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক জনমনে যে আকাঙ্ক্ষা তৈরি করেছে, রোজার আগে নির্বাচন দিয়ে তা পূরণ করবে সরকার। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনি হয়তোবা আপনার কমিটমেন্ট ইনশাল্লাহ ঠিক থাকবে, রোজার আগে দেশে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের প্রস্তুতি নিশ্চয়ই সরকার গ্রহণ করছেন। আমরাও আশাবাদী আজকে হাসিনা পরবর্তী নির্বাচিত সরকারকে শিক্ষা ব্যবস্থা আধুনিক করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সবার একটি আশা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্দর ও করিডোর কাউকে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সিপিবি কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন। চট্টগ্রাম বন্দর অভিমুখে রোডমার্চের প্রথম দিন শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেয়া যাবে না, রাষ্ট্রীয় দায়িত্বে পরিচালনা করতে হবে। স্টারলিংক করিডোরের মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোর উদ্যোগ বন্ধ করতে হবে। বন্দর ও করিডোর বিষয়ে সরকারকে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে জানিয়ে তিনি আরও বলেন, এ বিষয়ে অবস্থান পরিষ্কার না করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। আমাদের এই চট্টগ্রাম সমাবেশের আগে আপনি ঘোষণা দেন, চট্টগ্রাম বন্দর কাউকে দেওয়া হবে না, করিডোর কাউকে আমরা দেব না, সুস্পষ্ট ঘোষণা দেন। ভিন্ন নামে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়ার পরিকল্পনা চলছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন, দলটির রাজনীতি করার কোনো সুযোগ নেই। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। উল্লেখ করেন, প্রশাসন কোনো নির্দিষ্ট দলের পক্ষে না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবিও জানান নুরুল হক। তাদের মতে, স্থানীয় নির্বাচন আগে হলে প্রশাসনের আচরণ বোঝা যাবে।
এটি হবে জাতীয় নির্বাচনের আগে নিরপেক্ষতা প্রমাণের পরীক্ষা। সংখ্যানুপাতিক নির্বাচনকে ভালো প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, একটি দলের আপত্তির কারণে সেদিকে যাচ্ছে না সরকার। জেলা পর্যায়ের সভাপতি, সেক্রেটারি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন নামে বেনামে দেশি বিদেশি তৎপরতা এবং চাপে আওয়ামী লীগকে বিকল্প নামে রাজনীতি করার একটা সুযোগ দেওয়ার অপচেষ্টা চলছে। গণ অধিকার পরিষদের পরিষ্কার অবস্থান, এই গণহত্যার পরেও, এই মানবতা বিরোধী অপরাধের পরেও আওয়ামী লীগ নামে এদেশে কোনো রাজনৈতিক দল রাজনীতি করার অধিকার রাখে না। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদার দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলায় তাকে এই রিমান্ড দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুক্রবার এই আদেশ দেন। 4 দিনের রিমান্ড শেষে ফের রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য আদালতে আনা হয় সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে। রাষ্ট্রদ্রোহিতা ও প্রহসনের নির্বাচনের অভিযোগে ফের 10 দিনের রিমান্ড চায় পুলিশ। পুলিশ পাহারায় শুক্রবার বেলা 2:30টার দিকে আসামিকে আদালতে তোলা হয়। আদালতকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সাবেক সিইসি নুরুল হুদা প্রহসনের পাতানো নির্বাচন করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। ভোট রাতে করেছেন, তার সঙ্গে তার কারা কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন, নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। তবে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন চান। রাষ্ট্রদ্রোহ সহ নতুন করে 3টি ধারা যুক্ত করা আইনত ঠিক হয়নি বলে দাবি করেন। ওই ধারাতে তো ওনাকে আটকায় রাখার আইনগত কোনো সুযোগ ছিল না বা এখনও নাই আমরা মনে করছি। আমাদের আসামি পক্ষ থেকে আমরা বলার চেষ্টা করেছি, আমরা বলেছি বিজ্ঞ আদালতকে যে এই ধারা এই আসামি নুরুল হুদার জন্য লাই করে না। এদিকে একই মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল 3 দিনের রিমান্ডে রয়েছেন। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সব দপ্তর সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা কর্মচারী বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে কিংবা দেরিতে উপস্থিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে মাঠ পর্যায়ের দপ্তরে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না, এমন বাস্তবতায় শাস্তির বিষয়ে সিদ্ধান্ত। এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ পাল্টা এক বিবৃতিতে জানিয়েছে, ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে আজ থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। শাটডাউনের পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচিও পালন করবেন তারা। এই কর্মসূচি শান্তিপূর্ণ হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে 3 ধরনের মোট 9টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। নিষিদ্ধ করা পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়। তবে সমুদ্রপথে মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে এসব বাংলাদেশি পণ্য ভারতে যেতে পারবে। এনবিআরের তথ্য বলছে, গত অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে এই 9 ধরনের পণ্য রপ্তানি হয় 1,645 কোটি টাকার। এর 99% রপ্তানি হয়েছে স্থলবন্দর দিয়ে। এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে গত 3 মাসে 3 দফায় নিষেধাজ্ঞা আরোপ করল ভারত। গত 17 মে স্থলবন্দর দিয়ে ভারতে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয় সহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করা হয়। এর আগে গত 9 এপ্রিল ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশি পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করে দেশটি। সংবাদে একটা বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে।
বিরতির পর স্বাগত সংবাদে জানাবো আরো কিছু খবর। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শিট, ব্যবসা এবার হবেই হিট। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের হাসারা এলাকায় বাস ট্রাক সংঘর্ষে 4 বাস যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 15 জন। শনিবার রাতে হাসারা ব্রিজ 2-এর মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় রাত 3:30টার দিকে ঢাকামুখী একটি চলন্ত ট্রাকের পেছনে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এ সময় বাস ও ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে থাকা রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাসের 2 যাত্রী, আহত হন অন্তত 17 জন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠায়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী দুর্ঘটনা কবলিত যানগুলো সরিয়ে নিলে সড়ক যান চলাচলে স্বাভাবিক হয়। এ নিয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাবেন। আর যারা নিহত হয়েছেন তাদের পরিচয় কি জানা গেছে? যারা নিহত হয়েছেন তাদের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। নিহতরা হলেন যশোর সদর উপজেলার জালাল উদ্দিন ও জিল্লুর রহমান এবং আব্দুল হালিম এবং হেলপার হাসিব। তারা সকলেই যশোর থেকে ঢাকাগামী যে হামদান পরিবহন ছিল নাইট কোচটি দুর্ঘটনা কবলিত হয়েছে, তার যাত্রী এবং হেলপার। দুর্ঘটনায় এই যে সড়ক দুর্ঘটনায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গত রাতে ঘটে গেল, সেটির এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য এখন পুলিশের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এর কারণ নিরূপণের জন্য। কিন্তু দেখুন, এখন পর্যন্ত যেই দুর্ঘটনাগুলো ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘটেছে এটি তার মধ্যে একটি বড় দুর্ঘটনা। কিন্তু দিনের পর দিন এই দুর্ঘটনা কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বৃদ্ধি পেলেও কিন্তু এর কোনো সমাধান কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। গত রাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সিংপাড়া হাসারা ব্রিজ 2-এর মধ্যবর্তী স্থানটিতে যেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে, 4 জন নিহতের সাথে কিন্তু আহত হয়েছেন আরও 15 জন। দুর্ঘটনা কবলিত স্থানে 2 জন মৃত্যুবরণ করেন এবং আরও 2 জনকে হাসপাতালে নেওয়ার পরে মৃত্যুবরণ করেন। প্রত্যক্ষদর্শীরা যেটি জানিয়েছেন যে বাসটি হামদান পরিবহন যশোর থেকে ছেড়ে এসেছিল, সেই বাসটি সজোরে ধাক্কা দেয় একটি চলন্ত ঢাকাগামী ট্রাককে এবং এই ধাক্কার ফলে কিন্তু ট্রাক এবং বাস দুইটিই কিন্তু একই সাথে মাঝখানে যে সড়ক দ্বীপের রেলিং রয়েছে তার উপরে গিয়ে ছিটকে পড়ে এবং এর ফলেই কিন্তু যাত্রীরা কিন্তু বাস থেকে ছিটকে পড়তে থাকে এবং বাসের ভিতরে কিন্তু আমরা ছবিতে যেটি দেখেছি খুবই বিপর্যস্ত অবস্থা ছিল। আর এই দুর্ঘটনার পরিস্থিতির জন্য আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি, হাসারা হাইওয়ের সঙ্গে কথা বলেছি। তারা যেটি নিশ্চিত করেছেন যে সড়কের শৃঙ্খলা না মানার কারণেই, যাত্রীদের ন্যূনতম সচেতনতা না থাকার কারণে এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহার করবার জন্য যেই সাধারণ জ্ঞানগুলো প্রয়োজন হয় রাতের বেলা গাড়ি চালানোর জন্য, সেগুলো না জানার কারণে কিন্তু দিনের পর দিন এই দুর্ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে। আমরা কথা বলেছিলাম যে হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির তদন্ত ওসির সঙ্গে, তিনি যেটি নিশ্চিত করেছেন যে তদন্তের মাধ্যমে এর কারণ নিরূপণ করা যাবে। এবং ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা কথা বলেছি যে আহত অন্তত 15 জনের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন আরও কয়েকজন। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসের এই দুর্ঘটনার সর্বশেষ আমার কাছে এই ছিল। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী জিতু রায়। ফালনেই দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দারা। কাজ নেই, তাই অলস সময় পার করছেন স্থানীয়রা। ফেব্রুয়ারি থেকে 9 মাসের জন্য পর্যটক নিষিদ্ধ থাকায় বাজারে কয়েকটি নিত্যপণ্যের দোকান ছাড়া দ্বীপে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ। বিকল্প আয়ের সুযোগ না থাকায় চরম কষ্টে দিন পার করছেন দ্বীপের অধিকাংশ মানুষ। নেই কোলাহল, নেই চিরচেনা ব্যস্ততা, তাই ক্যারাম খেলে সময় কাটাচ্ছেন মানুষেরা। আয় রোজগার কমাই, অর্থ সংকট ও খাদ্য সংকটে দিন যাচ্ছে তাদের। এই চিত্র দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের। বাসিন্দারা বলছেন সাগরে মাছ ধরতে যাচ্ছেন না তারা। এছাড়া দীর্ঘদিন বন্ধ রয়েছে পর্যটন ব্যবসাও। কোনো কাজ টাজ নাই, এখন ডালমারা বন্ধ, ওই বন্ধ, সেই বন্ধ, সম্পূর্ণ বন্ধ। খেলাগুলো করছে আর তো কোনো কাজ টাজ নাই। প্রায় 10,000-এর বেশি জনগোষ্ঠীর বিচ্ছিন্ন এই দ্বীপবাসীর জীবিকা অনেকটাই পর্যটন ঘিরে। এছাড়া 15 থেকে 20% মানুষ সাগরে মাছ ধরতে যায়। তাদেরও বছরের বেশিরভাগ সময় অলস পার করতে হয়।
বর্তমানে দ্বীপে থাকা 2 শতাধিক হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। এমন পরিস্থিতিতে দ্বীপ ছাড়ার কথাও ভাবছেন অনেকে। উপদেষ্টা মহোদয় রেজওয়ানা ম্যাডাম যে বলেছিল যে আমাদের জন্য বিকল্প যে বেকারত্ব দূরীকরণের জন্য বিকল্প ব্যবস্থা করবে, বিভিন্ন এনজিও সংস্থা ঢুকাবে, হ্যাঁ, যারা খাদ্য সহায়তা দেবে। এ পর্যন্ত সিজন বন্ধর পরে কিন্তু তার কোনো আমরা কি পেলাম না। যা কিছু আছে বিক্রি করে খাচ্ছে, এটাও শেষে গেলে আস্তে আস্তে মানুষ দ্বীপ ছাড়তে বাধ্য হয়ে যাবে। পর্যটন মৌসুম ছাড়া বাকি সময়গুলোতে বিকল্প কর্মসংস্থানের দাবি স্থানীয়দের। প্রশাসন বলছে স্থানীয়দের জীবনমান উন্নয়নে বছর জুড়ে থাকবে নানামুখী কার্যক্রম। কয়েকটি প্রপোজাল আমরা তৈরি করেছি, সেই প্রপোজালগুলো পাঠিয়েছিও। তার মধ্যে উপজেলা থেকে আমরা একটা প্রপোজাল পেয়েছি, উপজেলা প্রশাসন থেকে। পাশাপাশি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার, তাদের মাধ্যমে একটি বিকল্প কৃষির একটি প্রস্তাবনা আমরা তৈরি করেছি। গত বছর পর্যটন মৌসুমে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল করেছিল মাত্র 2 মাস, তাও নানা শর্ত জুড়ে দেয় সরকার। ভবিষ্যতে এমন শর্ত শিথিল করার দাবি পর্যটন ব্যবসায়ী ও স্থানীয়দের। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সেন্ট মার্টিন, কক্সবাজার। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণ কাজে বাধা দিয়ে চাঁদা দাবি করেছে একদল সশস্ত্র সন্ত্রাসী। ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, বিশ্ববিদ্যালয়ে চলমান 30 কোটি টাকার উন্নয়ন কাজ থেকে চাঁদা দাবি করেছে তারা। চাঁদা না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলেছে সন্ত্রাসীরা। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় বৃহস্পতিবার রাতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 7 থেকে 8 জনের সশস্ত্র সন্ত্রাসী দল প্রবেশ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন কাজে বাধা দেয় তারা। পরে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে চাঁদা না দেয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলে। প্রকল্প পরিচালক জানান, বেশ কয়েকদিন ধরে অজ্ঞাত স্থান থেকে চাঁদা দাবি করে আসছিল দুর্বৃত্তরা। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এর আগেও উন্নয়ন কাজে চাঁদা দাবি করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, কর্তা ব্যক্তিরা আছেন, দায়িত্বশীলেরা আছেন। নিশ্চয়ই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন এবং বিশ্ববিদ্যালয়ের এগিয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে সহজ করে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। প্রথম হইতে তা নয়, ইতিপূর্বে আরও 2 বার এরকম সশস্ত্রভাবে তারা বাধা দিয়ে গেছে। বিষয়গুলো এই অঞ্চলের প্রশাসনের কাছে আমরা বলেছি, লিখিত এবং মৌখিকভাবে। পুলিশ বলছে চাঁদা দাবির ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে, তবে অস্ত্রধারীরা কারা তা চিহ্নিত করা যায়নি। আমার আয়ত্তাধীন এলাকা হচ্ছে আপনার আসাম বস্তি থেকে আমাদের সীমানা পর্যন্ত। আমরা সেই ধারাবাহিকতা আমাদের নিরাপত্তার স্বার্থে আমাদের কিলোট এলাকায় আমি ব্যক্তিগতভাবে আমার অফিসার ফোর্স সহ আমরা টহল দিচ্ছি। ঠিকাদারদের অভিযোগ, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ শুরুর আগে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী চাঁদা দাবি করে, না দিলে বন্ধ রাখতে হয় কাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 50 কোটি টাকা স্টোর ভাড়া মাপ করে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দরের প্রশাসনিক বিভাগ। চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তা সিল, স্বাক্ষর, স্মারক নম্বর থেকে শুরু করে সবই আছে, তবে সেগুলো পুরোপুরি ভুয়া। নানা সময়ের নথি জালিয়াতিকে ছাড়িয়ে গেছে ভুয়া চিঠির ঘটনা। কয়েকটি দপ্তর থেকে এমন চিঠির খবর আসায় বাড়ছে উদ্বেগ। প্রয়োজনীয় সিল, স্বাক্ষর, স্মারক নম্বর, এমনকি সংশ্লিষ্ট কর্মকর্তার নাম, তারিখ সবই আছে। চিঠিটি কোন কোন দপ্তরে কখন পাঠানো হয়েছে সেই তালিকাও বাদ যায়নি। প্রশাসনিক বিভাগের নাম করে এই চিঠিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কথাও উল্লেখ আছে, তবে এটি শতভাগ ভুয়া। 50 কোটি টাকা স্টোর ভাড়া মাফ, টার্মিনাল অপারেটর নিয়োগে জালিয়াতির অংশ এই চিঠি। সম্প্রতি কয়েকটি দপ্তরে এমন চিঠি ধরা পড়েছে। আগে ভুয়া নিয়োগপত্র আর পণ্য রপ্তানি খালাসে ভুয়া নথি জমার ঘটনা ঘটেছে, তবে স্পর্শকাতর বিষয়ে প্রশাসনিক চিঠি জালিয়াতি শোনা যায়নি। এতে একাধিক চক্র জড়িত ধারণা কর্তৃপক্ষের। কিছু অসাধু চক্র আছে, তারা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কর্মকর্তাদের স্বাক্ষর জাল জালিয়াতি করে বিভিন্ন রকম অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে। তো এটা আমাদের যেটা আবেদন থাকবে সবার কাছে, এই ধরনের কোনো চিঠি যদি কেউ দিয়ে থাকে সেটা আমাদের এখানে যাচাই বাছাই করা যেন হয়, আমাদের ওয়েবসাইট যেন দেখা হয়। বন্দর ব্যবহারকারীরা বলছেন, আগের ঘটনাগুলোয় অপরাধীরা যথাযথ শাস্তি না পাওয়ায় জালিয়াতি বাড়ছে। জালিয়াতি করছে বছরের পর বছর ধরে,
এগুলির শাস্তি হওয়ার প্রয়োজন আর কি। মানে এগুলি যখন উদ্ঘাটন হয় এটার সাথে রিলেটেড যারা আছেন সকলের শাস্তি হওয়া দরকার, সেটা হয় না। আমরা প্রত্যাশা করব ভবিষ্যতে কঠোর শাস্তির মাধ্যমে একটা দৃষ্টান্ত সৃষ্টি করার জন্য। সম্প্রতি বন্দরে চিঠি জালিয়াতির একটি ঘটনায় কর্তৃপক্ষের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ফেনীর সীমান্ত এলাকায় বেড়েছে মাদক কারবারিদের তৎপরতা। বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ফেন্সিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ঢুকছে দেশে। স্থানীয়দের অভিযোগ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। আর বিজিবির দাবি, সীমান্তে মাদক চোরাচালান রোধে নজরদারি বাড়ানো হয়েছে। 1 বছরে জব্দ করা হয়েছে 6 কোটি টাকার মাদক। ফেনীর ছাগলনাইয়া সীমান্ত চোরাচালানের খবর পেয়ে অবস্থান নিয়েছে বিজিবি। 2 চোরা কারবারি ভারত থেকে বস্তা নিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছে। ধাওয়া করলে বস্তা ফেলে পালিয়ে যায় তারা। এই ধাওয়া করা মালটা কি করে ওরা ফালাইতে চলে যায়, তখন আমরা কি করি, মাল যখন আটক করি তখন ওদেরকে আটক করতে সক্ষম হই না। কর্দমাক্ত জায়গাতে চলাফেরা খুব কঠিন হয়, যার জন্য এই মাদক তারপর বিভিন্ন যে চোরাচালানি পণ্যগুলো আছে এগুলো আমাদের আটক করতে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়। স্থানীয়রা বলছেন, সম্প্রতি ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে চোরাচালান ও মাদক পাচার বেড়েছে। সীমান্তে বিজিবির কড়া অবস্থানের কারণে ধরা পড়ছে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য। তবে ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। যারা ওটার সাথে জড়িত মূল হোতারা হয়তোবা তাদেরকেও তারা পাচ্ছে না। তো আমাদের দাবি হলো তাদেরকে যদি পায়, মাদকের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনকে বলবো। চোরাচালানি আগেও হয়েছে, এখনো হয় টুকটাক, কিন্তু তারা অনেক দক্ষতার সাথে কাজ করে চোরাচালানিকে আটক করতে, মালামাল আটক করতে সক্ষম হয়। সীমান্তে গোয়েন্দা নজরদারি ও অভিযান বাড়ানো হয়েছে জানিয়ে বিজিবি বলছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। আসলে দীর্ঘ সীমান্ত এলাকা, জনবলের স্বল্পতা তো আছেই, পাশাপাশি মাদক পাচারকারীরা অনেক বেশি সক্রিয়। তাদের নিজস্ব সেন্ট্রি বিভিন্ন জায়গায় ডেপ্লয় থাকে, তাদের স্কট থাকে, তাদেরকে ফাঁকি দিয়েও কিন্তু আমরা প্রচুর মাদক ধরে থাকি। ফেনী বিজিবি ব্যাটালিয়ন 4-এর আওতায় 102.9 কিলোমিটার সীমান্তে গেল 1 বছরে 6 কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যাংক খাতে খেলাপি ঋণ লাগামহীনভাবে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, পুনঃতফসিল করা ঋণের কিস্তি সময়মতো পরিশোধ না করা, খেলাপি ঋণের সুদ যোগ হওয়া সহ 5 কারণে খেলাপি বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, ঋণ দেওয়ার আগে যাচাই বাছাই করা এবং ঝুঁকিপূর্ণ খাতগুলোতে ঋণ দেওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি খেলাপিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। গেল আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকিং খাতের দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের চিত্র এখন প্রকাশ পাচ্ছে, যার কারণে খেলাপির পরিমাণ বাড়ছে প্রতি প্রান্তিকে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গত ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল 3,45,000 কোটি টাকা, যা মার্চ শেষে বেড়ে হয়েছে 4,20,000 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 24% বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, মেয়াদি ঋণ খেলাপির সময় পুনর্নির্ধারণ, বড় অঙ্কের ঋণ শ্রেণীকৃত হওয়া, চলতি ঋণ নবায়ন না হওয়া, পুনর্তফসিল করা ঋণের কিস্তি যথাসময়ে পরিশোধ না হওয়া এবং বিদ্যমান খেলাপি ঋণের ওপর সুদ যোগ হয়ে বেড়েছে খেলাপির পরিমাণ। ব্যাংকগুলো ডিউ ডিলিজেন্স ফলো করে ঋণ বিতরণ করেনি। তারা অনেক ঋণ বিতরণ করেছে তাদের পলিটিক্যালি মোটিভেটেড হয়ে, যদি সর্বদা ঋণ নিয়মাচার ফলো করেই তারা ঋণ বিতরণ করতো, অনুমোদন করত এবং বিতরণের পর যদি সর্বদা সুপারভিশন করত, তবে এই পর্যায়ে কখনোই আসতো না। খেলাপি ঋণের 71% রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি 10টি ব্যাংকের। শীর্ষে রয়েছে জনতা ব্যাংক, যার খেলাপির পরিমাণ 70,845,000 কোটি টাকা। ইসলামী ব্যাংক 47,611 কোটি টাকা খেলাপি হয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রভাবের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ব্যাংকিং খাতে। খেলাপি ঋণ আদায়ের সমঝোতা সহ আইনি পদক্ষেপ নিচ্ছে ব্যাংকগুলো। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, বাট এমন একটা পর্যায়ে চলে গেছিল এদের ভিতরে যে টাকা অবধি দিতে হবে না, এই জিনিসটা যে তাদের ভিতরে ঢুকে গেছে, এইটা তাদের ওখান থেকে ফিরে আনাটা তাদেরকে এখন তারা বুঝতে পারে। তখন কেস হচ্ছে, আমি কয়েকজন তো জেলেও গেছে। নামি বেনামি অনেক
লোন নিয়ে রেখেছেন, কাজের বুয়ার নামে আপনি লোন নিয়েছেন। এই যে ইসলামী ব্যাংকে অনেকে তো ড্রাইভারের নামে লোন, কাজের বুয়ার নামে লোন, এরকম তো আছে। এমনকি লোক নিয়োগ দেওয়া হয়েছে এই কন্ডিশনে যে তোমার বেতন পাবা, সব ঠিক আছে, অফিসে আসতে হবে না, কিন্তু ন্যাশনাল আইডিটা আমি ব্যবহার করি। ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ গ্রহণ ও সরকারের সদিচ্ছা ছাড়া ব্যাংক খাত ঘুরে দাঁড়ানো কঠিন বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাগরিক বিনোদনের অন্যতম স্থান ছিল রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা। বাঘ, সিংহ, ভালুক, উটসহ চেনা প্রাণীগুলো কাছ থেকে দেখার জন্য অনেকেই যেতেন ঘুরতে। তবে সংস্কারের নামে চিড়িয়াখানাকে বানানো হয়েছে উদ্যান, বিলে দেওয়া হয়েছে এখানকার পশু পাখি, ভেঙে ফেলা হয়েছে খাঁচা। এখন এখানে ঘুরতে গিয়ে হতাশ দর্শনার্থীরা। এমন অবস্থায় উদ্যানে আবারও পশু পাখি ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। উন্নয়নের জন্য 2021 সাল থেকে প্রায় 2 বছর বন্ধ রাখা হয় রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। প্রায় 24 কোটি টাকার এই উন্নয়নে নিয়ম ভেঙে পশু পাখি বিলিয়ে দেওয়া হয় বিভিন্ন ব্যক্তির কাছে। ভেঙে ফেলা হয় খাঁচাগুলো, নামের থেকে বাদ হয় চিড়িয়াখানা, হয়ে যায় শুধুই উদ্যান। প্রায় 33 একর জায়গার উদ্যানের ভেতরে বিগত সরকারের আমলে তৈরি করা হয় নভ থিয়েটার ও একটি রিসোর্ট। এই উদ্যানে দর্শনার্থীদের বড় একটি অংশ রাজশাহীতে চিকিৎসা নিতে আসা রোগী বা তাদের পরিবার। সময় কাটাতে টিকিট কেটে ঢোকেন ভিতরে। আর যারা শিশুদের বিনোদনের আশায় আসছেন কেন্দ্রীয় উদ্যানে, তারা ফিরছেন হতাশা আর ক্ষোভ নিয়ে। ছোটবেলা যখন আসতাম তখন তো অনেক পশু পাখি সব কিছুই ছিল, সেগুলোর জন্যই আসতাম, আমার মা নিয়ে আসতো। কিন্তু এখন তো আসলে বাচ্চাদের দেখানোর মতো তেমন কিছু নাই। শুনছিলাম যে রাজশাহী চিড়িয়াখানা অনেক সুন্দর, তবে এখানে শুধু হরিণ আর মাছ ছাড়া দ্বিতীয় কোনো কিছু দেখতে পেলাম না। দর্শনার্থীদের চাওয়ার প্রেক্ষিতে রাজশাহী কেন্দ্রীয় উদ্যানকে নিয়ে চলছে নতুন ভাবনা। আবারও পশু পাখি ফিরিয়ে আনতে নেওয়া হচ্ছে উদ্যোগ। আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা আবার নতুন করে প্রাণী কালেকশন শুরু করেছি। দর্শনার্থীর মনোরঞ্জন, শিক্ষা বা বাচ্চাদের এন্টারটেনমেন্ট, যেটাই বলেন আপনি, আবার এটিকে ঘুরে দাঁড়ানো সম্ভব। এখানে নতুন করে চিড়িয়াখানা করা আদৌ সম্ভব কিনা এ নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। এই জায়গাতে আর কতটুকু সুযোগ আছে আমার এখানে সন্দেহ। চিড়িয়াখানায় শুধু প্রাণী খাঁচায় রাখলেই তো হবে না, তাকে তার পর্যাপ্ত পরিবেশটা দিতে হবে। উদ্যানের অবকাঠামো পরিবর্তন করা হয় উন্নয়নের নামে, কেটে ফেলা হয় বেশ কিছু দুষ্প্রাপ্য গাছ। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। দেশে প্রথমবারের মতো লাভবার্ড নিয়ে আয়োজন করা হলো প্রদর্শনীর। রাজধানীর মধুবাগে দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ব্রিডের লাভবার্ড এক জায়গায় দেখতে পেয়ে উচ্ছ্বসিত পাখিপ্রেমীরা। আয়োজকেরা বলছেন, মানুষকে পাখি পালনে আগ্রহী করে তোলাই তাদের আয়োজনের উদ্দেশ্য। পাখিপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় প্রজাতি লাভবার্ড, তাই শখের বশে অনেকেই পালন করেন এই পাখি। পাখিপ্রেমীদের জন্য আকর্ষণীয় এক আয়োজন হয়ে উঠল রাজধানীর মধুবাগের এই প্রদর্শনী। পসরা বসেছে বিভিন্ন ব্রিডের লাভবার্ডের। পাখিদের কলতানে মুখর হয়ে ওঠে প্রদর্শনী প্রাঙ্গণ। দেশে প্রথমবারের মতো এই আয়োজন করে লাভবার্ড সাপোর্টার্স অফ বাংলাদেশ। প্রদর্শনীতে এসেছে গ্রিন ফিশার, গ্রিন অফলাইন, রেড ফ্যাক্টর, গ্রিন ডায়ালড অফলাইন, পেল ফেলো, ডান ফেলো সহ নানা ব্রিডের লাভবার্ড। আমরা এখনো পাখি ওইরকমভাবে চিনি না, বিশেষ করে নতুন যারা পাখি পালতেছে তারা আমরা জানি না যে কোন মিউটেশনটা কেমন বা কোনটার স্কেল ভালো, কোন জিনিসটা সুন্দর। তো এক্সিবিশন একটা এমন মাধ্যম যেটার মাধ্যমে আসলে মানুষজন জানতে পারে যে কোন পাখিটা ভালো। মিউটেশন সম্পর্কে অনেক কিছু শিখতে পারতেছি। তারপর আমার ভ্যারাইটি, পাখির যে অনেক ভ্যারাইটি যেগুলা আমার এভিয়ারিতে নাই সেগুলা দেখতেছি। বাজার থেকে কোনো দোকান থেকে ছাড়া যদি কোনো ব্রিডার থেকে কালেক্ট করে দেন যে কোনো মিউটেশন, যে কোনো পাখি আপনি সুন্দরভাবে তারা পালতে পারবে, এটা তো কোনো রোগ ব্যাধির কোনো চান্সই নাই। শুক্রবার দিনব্যাপী এই আয়োজনে ভিড় করেন অসংখ্য পাখিপ্রেমী। 139টি খামার থেকে 247টি লাভবার্ড আনা হয় প্রদর্শনীতে। আমাদের লাভবার্ডে এত পরিমাণ মিউটেশন অনেকেই আমাদের ভিতরে জানে না, কোনটা ফিশার, কোনটা মাস্ক, কোনটা পাসনাটা, কোনটা প্যাস্টেল, কোনটা পাই। ঠিক আমাদের পাখি যদি এরকম করি, একসময় ভবিষ্যতে এটাও আমরা এক্সপোর্টে চলে যেতে পারবো। ঠিক আছে, এই কারণে এই অনুষ্ঠানটা করা আমাদের একসাথে। সামনে তো আমরা ইনশাল্লাহ আরও ভালো করার চেষ্টা করব, আরও ভালোভাবে করার চেষ্টা করব, আরও বড় পরিসরে করার চেষ্টা করব ইনশাল্লাহ। আগামীতে উন্মুক্ত স্থানে আরও বেশি লাভবার্ড নিয়ে বড় পরিসরে প্রদর্শনী করতে চান আয়োজকরা। বন ইবনে কামাল,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশ জমে ওঠে জাতীয় বৃক্ষ মেলা। ক্রেতারা পছন্দের গাছের তালিকা নিয়ে ঘুরেছেন স্টলে স্টলে। দেশি বিদেশি বিচিত্র গাছের পাশাপাশি এবারই প্রথম ৪২ প্রজাতির বাঁশের সমারোহ মেলায়। সেখানে মিলছে বাঁশের কচি পাতার চা আর প্লাস্টিকের বিকল্প নিত্যপণ্য। চিরসবুজ বহুবর্ষী উদ্ভিদ বাঁশ। দেশে আছে ভুদুম, বৈজ্যা, স্বর্ণা, মূলিসহ ৩৩ প্রজাতি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাঁশের প্রজাতি ও বৈচিত্র্য ভেদে বাংলাদেশ পৃথিবীর ৮ম। তাই এবছর জাতীয় বৃক্ষ মেলায় দেশি বিদেশি ৪২ প্রজাতির বাঁশ নিয়ে সেজেছে এই স্টল। এখানে আছে বাঁশের তৈরি নানা রকম নিত্যপণ্য, যা ক্ষতিকর প্লাস্টিকের বিকল্প হতে পারে। আরও আছে এই উদ্ভিদের কচি পাতার নির্যাস থেকে তৈরি চা। কমপক্ষে ৮০টা ক্ষেত্রে বাঁশের কাজ হয়। বাঁশ থেকে বর্তমানে সুতা হচ্ছে, বাঁশ থেকে বিদ্যুৎ হচ্ছে, পেট্রোল হচ্ছে, বাঁশের যে চারকোল এটা দিয়ে সাবান তৈরি করা যায়, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। এবং বাঁশের পাতা যেটা দেখালাম আমরা, বাঁশ পাতা এটা কিন্তু চমৎকার একটা পানীয়। এর মধ্যে প্রচুর সিলিকন থাকে, এটা হাঁটুর ব্যথার জন্য, হাড়ের ব্যথার জন্য এটা ভালো কাজ করে। ছুটির দিন হয়, মেলায় দর্শনার্থীর সমাগম বেড়েছে। তারা ফলদ ঔষধি ফুলের গাছ খুঁজছেন, পছন্দের তালিকা মিলে গেলেই কিনে ফেলছেন। নগরের ছাদ বাগান থেকে গ্রামের বাড়ির আশেপাশে রোপণ করতে তাদের মেলায় আগমন। বিভিন্ন রকম ফলজ বনজ সব পাওয়া যায়। সেই হিসেবে আমরা ছাদ বাগান বা মাটিতে করার জন্য, রোপণ করার জন্য আমরা এই গাছগুলি নিলাম। জাতীয় বৃক্ষ মেলায় ঘর সাজানোর গাছের চাহিদা বেশি থাকে। অল্প জায়গায় বেশি গাছের সমারোহ চায় ক্রেতারা। তাই চাহিদা অনুযায়ী সাইকাস, অর্কিড, অ্যাডেনিয়াম সহ বিচিত্র সব বনসাইয়ের সমারোহ আছে মেলার বেশ কিছু স্টলে। ১২০টা রকমের নতুন নতুন ফল গাছ আমরা এনেছি, যেগুলো সম্পূর্ণ পরীক্ষিত। আমরা সম্পূর্ণ গাছগুলো হচ্ছে আমাদের মাদার বাগানে এনে গাছগুলোকে ফল ধরায় এখন সেগুলো থেকে কলম তৈরি করে আমরা গ্রাহকদের কাছে দিচ্ছি। এবারের মেলায় প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতন করতে নির্মাণ করা হয়েছে একটি প্লাস্টিক দানব। পরিবেশ বান্ধব ব্যবহারযোগ্য পণ্যের সমারোহ নিয়ে স্টল করেছে পরিবেশ অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।